আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদের সঙ্গে আছে বিপাশা মজুমদার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাজেটে দেওয়া কর ছাড় যথেষ্ট নয় বলছে এফবিসিসিআই। নতুন কিছু দেখছেন না পোশাক শিল্প মালিকরাও। সরকারের সব কর্মকাণ্ডে দুর্নীতি লুটপাট মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি গণতন্ত্র চিহ্নিত হত্যাকারী বললেন ওবায়দুল কাদের। করোনায় শনাক্ত কমে মৃত্যু বাড়ছে। রাজশাহী মেডিকেলে আরও ৮ জনের প্রাণহানি। নোয়াখালী এবং ঝিনাইদহেও লকডাউন। কুষ্টিয়া সুগার মিলে 52 টন চিনি গায়েব, স্টোর কিপার সাসপেন্ড। লুটপাটি চলে প্রতিষ্ঠানটিতে, অভিযোগ শ্রমিক ও এলাকাবাসীর। বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বাজেট ব্যবসা বান্ধব হলেও ব্যবসায়ীদের জন্য দেয়া কর ছাড় বিনিয়োগ ও কর্মসংস্থান চাঙা করতে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এ বিষয়ে এনবিআর এর আরও ছাড় দেওয়ার সুযোগ রয়েছে বলে মনে করছেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। তার মতে উৎপাদনশীল খাতে বিনিয়োগের জন্য নির্দিষ্ট একটা সময়ের জন্য কালো টাকা সাদা করার সুযোগ থাকা উচিত। এদিকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানিয়েছেন, প্রস্তাবিত বাজেটে পোশাক শিল্প সুরক্ষায় নতুন কিছু নেই। নতুন বাজেটের পর্যালোচনা তুলে ধরতে শনিবার সংবাদ সম্মেলন ডাকে এফবিসিসিআই। এতে সংগঠনটির সভাপতি জসিমউদ্দিন জানান, প্রস্তাবিত বাজেটে কর ছাড়ের প্রস্তাবে উপকৃত হবে দেশীয় শিল্প। ব্যবসায়ীদের খরচ কমাতে অগ্রিম আয়কর এবং আমদানিতে বসানো আগাম ভ্যাট তুলে দেওয়ার পক্ষে মত তার। সুপারিশ করেন অন্য খাতের মতো ব্যাংকের কর্পোরেট কর কমানোর। কিন্তু বাজেটে দেয়া কর ছাড়ে কাঙ্ক্ষিত বিনিয়োগ হবে কিনা সে ব্যাপারে আশার কথা শোনাতে পারেননি তিনি। কোভিডের সারা পৃথিবী কিন্তু একটা অবস্থানে আছে। আমাদের প্রত্যেক জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের এক্সপোর্টে ক্ষতিগ্রস্ত হয়েছে, লোকাল ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আমরা সবাই আজকে দেখেন, আমরা এখানে সাংবাদিক সম্মেলন করছি কিন্তু মাস্ক খুলতে পারি নাই। এই অবস্থায় ইনভেস্টমেন্ট আপনি করবেন। সংগঠনটির শীর্ষ এই নেতার পরামর্শ, 2,14,000 কোটি টাকার ঘাটতি পূরণে সরকারকে ব্যাংকের বদলে বন্ড এবং বৈদেশিক উৎস থেকে বেশি করে ঋণ নেয়ার। তবে কর ছাড় পাওয়ার পরও এনবিআরকে লক্ষ্য পূরণে সহযোগিতার প্রতিশ্রুতি কতটা রাখবেন ব্যবসায়ীরা, সেই প্রশ্নের সদুত্তর দেননি। আমাদের এনবিআর চেয়ারম্যান সাহেব যেটি বলছেন, হ্যাঁ উনি কিছু ছাড় দিয়েছেন, কিন্তু ওনার অনেক কাজ করার আছে। আমরা বলছি যে রিস্ট্রাকচারটা ওখানে করা দরকার, কারণ এনবিআর আমাদেরকে যারা ব্যাট দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, তাদের উপরে চাপাচ্ছেন। আমরা বলছি যে না, আপনি রেভিনিউ আরও বড় হইতে পারে। আমরা সেই জায়গায় সহযোগিতা করতে চাই, এটাকে যেন জালটাকে বাড়ানো হয়, নেটটাকে বাড়ানো, যার জন্য আমরা প্রস্তাব দিয়েছি এটা উপজেলা লেভেল পর্যন্ত নেওয়ার জন্য। এদিকে বাজেট প্রতিক্রিয়া জানাতে শনিবার উত্তরা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিজিএমইএ। এতে সংগঠনটির সভাপতি ফারুক হাসান জানান, এই বাজেট ব্যবসা বান্ধব হলেও পোশাক শিল্প সুরক্ষায় নতুন কিছু নেই। নতুন করে পোশাক শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তাবনাগুলো দিয়েছি সেগুলা এটার মধ্যে আসে নাই, বাট কিছু কিছু ভাবে ইনডাইরেক্টলি কিছু এসেছে, যে বস্ত্র শিল্পের মধ্যে কিছু এসেছে সেই জিনিসগুলো, এবং আমরা যেগুলো ইনসেন্টিভগুলো যেগুলো আছে সেগুলোকে চালু রেখেছে। সেই জন্য আমি ধন্যবাদ জানিয়েছি সেই কারণে। তারা বলছেন, করোনায় সবচেয়ে ঝুঁকিতে দেশের পোশাক শিল্প। রপ্তানিতে অবদান বিবেচনায় প্রণোদনার হার বৃদ্ধি এবং শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিতে মজুরি বাবদ দেয়া ঋণ প্রণোদনার মেয়াদ বাড়ানোর আহ্বান জানান বিজিএমইএ নেতারা। পোশাক শিল্পের জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ব্যবসায়ী বান্ধব হলেও করোনায় নতুন দরিদ্রদের জন্য বাজেটে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান। শনিবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বাজেটে শিক্ষা খাত নিয়েও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা এবং বাজেট বাস্তবায়নের সঠিক রাজনৈতিক প্রতিশ্রুতি না থাকায় হতাশা ব্যক্ত করেন তিনি। ভার্চুয়াল আলোচনায় অর্থনীতিবিদ সায়মা হক বিদিশা বলেন, বাজেটে প্রত্যাশা ও প্রাপ্তির সাথে মিল নেই। কর্মসংস্থানমুখী সামাজিক নিরাপত্তা খাতের সুস্পষ্ট দিক নির্দেশনা নেই বলেও জানান তিনি। সহজে কালো টাকা সাদা করার সুযোগ দেয়ায় বৈধ করদাতারা অনুৎসাহিত হবে উল্লেখ করে তিনি বলেন, কর জিডিপি অনুপাত বাড়াতে করের আওতা বাড়ানোর বিকল্প নেই। সবচেয়ে বড় যেটা অস্বীকৃতি আছে বাজেটের মধ্যে সেটা হচ্ছে যে নতুন পুরদের নিয়ে, অ্যাজ ইফ নতুন পুর তারা নেই, তাদের এক্সিস্টেন্স নেই বাংলাদেশে। এবং তারা কোথায়, তাদেরকে কিভাবে আমরা রিচ আউট করবো, কিভাবে আমরা তাদের কাছে সহযোগিতা দিব, সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে একদম উঁচু পর্যায় থেকে কিন্তু সেই শক্ত অভিপ্রায়টা আছে সংস্কার করার জন্য।
বিভিন্ন খাতে, আমরা কর খাতে কথা বলি, যদি ব্যাংকিং খাতে কথা বলি, অন্যান্য খাতে, কিন্তু সেই অভিপ্রায়টাকে বাস্তবায়িত করার জন্য যে একটা রোড ম্যাপ দরকার, এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য যে রাজনৈতিক অভিপ্রায়টাকে একটা নেক্সট লেভেলে পৌঁছাতে হবে, সেই জায়গাটা কিন্তু আমরা বড় ধরনের ডিসকানেক্ট দেখছি। এই বাজেটটা হচ্ছে ব্যবসা বান্ধব, এবং ডক্টর সেলিম রায় যেটা খুব কারেক্টলি যে জিনিসটি বললেন সেটা হচ্ছে যে ব্যবসা বান্ধব বাজেটের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সার্বিকভাবে অবশ্যই সেটার একটা ইতিবাচক একটা দিক রয়েছে, এবং সেটাকে অর্থনীতির পুনরুদ্ধার বা সার্বিকভাবে পুনরুদ্ধারের একটা প্রচেষ্টাকে আমরা আমরা দেখতে পাই। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে যে ব্যবসাগুলোকে চাঙ্গা করবার জন্য যে প্রচেষ্টা নেওয়া হয়েছে, সেটার সুবিধাটা সাধারণ জনগণ, নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত, সেটা কতটা পাবে সেই বিষয়টা কিন্তু সুস্পষ্ট নয়। অন্যদিকে প্রস্তাবিত বাজেটে ব্যবসায়ীদের নানা কর ছাড় দেয়া হলেও রাজস্ব আয়ের লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে জানিয়েছেন এনবিআর এর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। গতকাল ইএফডি মেশিনে দেয়া ভ্যাট চালানের পঞ্চম লটারির ড্র অনুষ্ঠানে তিনি কথা বলেন। এনবিআর চেয়ারম্যান জানান, প্রস্তাবিত বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে রাজস্ব বোর্ড। তিনি জানান, গত এপ্রিল পর্যন্ত 10 মাসে 1,97,000 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এই আয় যাতে আরো বাড়ে সেই লক্ষ্য থেকে নতুন বাজেটে ব্যবসায়ীদের উপর করের বোঝা লাঘব করা হয়েছে। এর ফলে কর ফাঁকি কমবে, বাড়বে রাজস্ব আয়, আশা করছেন এনবিআর চেয়ারম্যান। এত যে ছাড় দেওয়া হলো, বলা হচ্ছে যে এই ছাড় দিয়ে রাজস্ব কীভাবে আসবে, এটাই আমাদের চ্যালেঞ্জ, এটাই এনবিআর দেখাতে চায়। রেট যদি আমি ইজি করি, কর প্রদান যদি আমার ইজি করি, তাহলে আমার কর ফাঁকির প্রবণতা কমবে, আমার সঠিক কর আদায় হবে। আমাদের কমিটমেন্ট রাখছি, এবার দরকার আমাদের বিজনেস এন্ড থেকে কমিটমেন্ট। এর ফাঁকে কমিটমেন্ট কেউ দিবে না, অটোমেটিক আমার রাজস্ব আমার ঘরে পৌঁছে দিয়ে যাবে না। সেই জন্যে আমাদের থাকবে আমাদের পরিকল্পনা যে কীভাবে আমরা আমাদের টার্গেট অ্যাচিভ করব। 3টি সম্ভব না হলে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার গণভবনের আঙিনায় ডুমুর সোনালী নামে 2টি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশ রক্ষায় সবুজ বাংলাকে আরো সবুজ করতে হবে। বনায়নের ক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরে তিনি আরো বলেন, এরই মধ্যে দেশে 22 ভাগ বনায়ন সৃষ্টি হয়েছে। পরিবেশ রক্ষার পাশাপাশি আর্থিকভাবে সামর্থ্য অর্জনে ব্যাপকভাবে গাছ লাগানোর তাগিদ দেন সরকার প্রধান। শুধু গাছ রোপণ নয়, গাছের যত্ন নিতেও বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান জানাবো যে যার যেখানে যতটুকু জায়গা পান অন্তত গাছ লাগান। 3টা করে গাছ লাগাতে পারলে সব থেকে ভালো হয়, আর সেটা যদি না পারেন অন্তত একটা গাছ লাগালেও লাগাবেন। আজকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। পরিবেশ রক্ষায় এবং আপনার নিজের আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে, পরিবেশ রক্ষার ক্ষেত্রে সব দিক থেকেই যেটা সব থেকে উপযোগী সেটা হচ্ছে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা। কাজে আপনারা সকলে গাছ লাগাবেন এবং গাছের যত্ন করবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের সব কর্মকাণ্ডে দুর্নীতি আর লুটপাট। জলবায়ু পরিবর্তন তহবিলের অর্ধেক টাকা লুটপাট হয়েছে আর বাকি অর্ধেক ফেরত গেছে, সরকার খরচ করতে পারেনি। বাজেটে মেগা প্রজেক্টে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হলেও নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জন্য সামান্য বরাদ্দ হয়েছে বলেও অভিযোগ তার। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বৈশ্বিক দুর্যোগ, ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় শীর্ষক আলোচনার আয়োজন করে বিএনপি। আলোচনায় উঠে আসে বর্তমান বিশ্ব আর বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, প্রতিবেশী দেশের পানি আগ্রাসন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে কিভাবে দেশে পরিবেশের বিপর্যয়ের সৃষ্টি হচ্ছে সেটি উল্লেখ করে আলোচকরা বলেন, এ নিয়ে বর্তমান সরকারের কোনো মাথা ব্যথা নেই। তারা বলেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ও সবুজ বিপ্লব এবং বেগম খালেদা জিয়ার সরকারের সারা দেশে বনায়ন, উপকূল জুড়ে সবুজ বেষ্টনী তৈরি সবই ছিল ইকো ব্যালেন্সের জন্য। সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করে সুন্দরবনের উপরে রামপালের বিদ্যুৎ কেন্দ্রের যে এফেক্ট সেটাকে কমানো হবে। তা আমি বলতে চাই, আজকে আসলে বাংলাদেশ দুর্বৃত্ত পুঁজিবাদদের হাতে বন্দী হয়ে গিয়েছে। এখানে শুধুমাত্র পুঁজিবাদীরা তাদের কিভাবে তারা সেখান থেকে মুনাফা করতে পারে সেই দিকেই বেশি মনোযোগী হয়ে গিয়েছে এবং পরিবেশ নিয়ে তাদের বিন্দু মাত্র চিন্তা নাই। ফারাক্কার ফলে 20টা নদী আমাদের মরে গিয়েছে। কত যে ক্ষতিগ্রস্ত এই দেশের কৃষক, সাধারণ মানুষ, আমাদের জীবন জীবিকা, পরিবেশ প্রতিবেশ, মৎস্য সম্পদ, যোগাযোগ সবকিছুই তো ধ্বংস হয়ে যাচ্ছে এই পানি আগ্রাসনের ফলে। কিন্তু দুঃখের বিষয়, এই কথা বলার সরকার বাংলাদেশে নাই। অ্যাকাউন্টেবল বা জবাবদিহিমূলক সরকার
যদি সৃষ্টি না করতে পারেন, তাহলে এই দুর্বৃত্তায়ন চলবে এবং উন্নয়নের নামে দুর্নীতিটা প্রায়োরিটি। সকল ক্ষেত্রে আমাদের সূচক নিম্নে নামলেও দুর্নীতির ক্ষেত্রে আমাদের সূচক অনেক হাই। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, পৃথিবী অতি দ্রুত ধ্বংসের দিকে যাচ্ছে। করোনা মহামারী এটিও হয়তো প্রকৃতির প্রতিশোধ। পরিবেশ বাঁচাতে বিশ্ব নেতাদের কমিটমেন্ট দরকার উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক নেতাদের বিশেষ করে যারা ক্ষমতায় থাকে তাদের কমিটমেন্ট সবচেয়ে বেশি প্রয়োজন। বাজেটে দেখেন তো কোথায় আপনার এই পরিবেশ প্রকৃতির উপরে কত টাকা বরাদ্দ করা আছে, কি আছে না আছে। মজার ব্যাপার হচ্ছে ক্লাইমেট চেঞ্জের উপরে আপনার ওয়ার্ল্ডের একটা ফান্ড আছে, ওয়ার্ল্ড ব্যাংকের। সেই ফান্ড থেকে ওরা টাকাও পেয়েছিল গত কয়েক বছর ধরে, 700 কোটি টাকা। অর্ধেক খেয়ে ফেলেছে, অর্ধেক ফেরত গেছে, কাজ করতে পারে না। এবং তাদের মূল লক্ষ্যটা আপনার সমস্ত কর্মকাণ্ডের মূল লক্ষ্য হচ্ছে লুট করা। এই মেগা প্রজেক্টের জন্য এবারও দিয়েছে ৭৫,০০০ কোটি টাকা, যেটা আমার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। আমার এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন মানুষকে বাঁচানো। আজকে একটা দুর্বৃত্ত সরকার, একটা দানব সরকার আমাদের সব কিছু অর্জনগুলোকে তছনছ করে দিচ্ছে, আমাদের স্বপ্নকে তছনছ করে দিচ্ছে। সেইখান থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এ থেকে বেরিয়ে আসতে পরিকল্পিত সংগ্রামের মধ্য দিয়ে এগোতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে বিএনপির সংগ্রামে নেতৃত্ব দেবেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দেশের ইতিহাসে গণতন্ত্রের হত্যাকারী হিসেবে চিহ্নিত। দলীয়ভাবে অগণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখে বিএনপি কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে সেই প্রশ্নও রাখেন তিনি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির ওয়েবিনারে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সহিংসতা ও সাম্প্রদায়িক উপাদান যুক্ত হওয়ায় দিন দিন রাজনৈতিক পরিবেশও দূষিত হচ্ছে। জানান, শেখ হাসিনার সরকার শুধু জনবান্ধবী নয়, পরিবেশ বান্ধব। বিএনপি অতীত ভুলে গেলেও দেশের মানুষ ঠিকই মনে রেখেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র। তারাই এ দেশের ইতিহাসে গণতন্ত্রের হত্যাকারী হিসাবে চিহ্নিত। তারাই নির্বাচনের নামে, নির্বাচনের কফিনে বারে বারে গণতন্ত্রকে লাশ বানিয়েছিল। আজ বিএনপির নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন, তাদের বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। এদিকে যারা পরিবেশ ধ্বংস করে তাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবসের বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বিএনপি প্রতিদিন সমালোচনা করলেও প্রতিদিন আমি তাদের সমালোচনার জবাব দিতে চাই। আমি সমস্ত রাজনৈতিক দলের প্রতি বিনীত আহ্বান জানাবো, যারা পরিবেশ ধ্বংস করে, প্রকৃতির বিরুদ্ধে কাজ করে, প্রকৃতিকে ধ্বংস করে, তাদের বিরুদ্ধে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াই। অন্যদিকে করোনা সচেতনতা নিয়ে মিরপুরে এক আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এ সময় করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় করোনা শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আরও 43 জনের মৃত্যু হয়েছে, যার মাঝে 30 জন পুরুষ ও 13 জন মহিলা। এ নিয়ে কোভিড-19 মারা গেলেন 12,801 জন। 1,447 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট 8,09,314 জনের করোনা শনাক্ত হলো। নতুন করে সুস্থ হয়েছেন 1,667 জন। মোট সুস্থ হলেন 7,49,425 জন। পরীক্ষার বিপরীতে 24 ঘন্টায় শনাক্তের হার 11.03, সুস্থ 92.60, মৃত্যুর হার 1.58। এদিকে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে সীমান্ত জেলার সাতক্ষীরা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জের পর নোয়াখালী পৌরসভা সহ সদরের 6টি ইউনিয়ন এবং ঝিনাইদহের একটি গ্রামেও লকডাউন দেওয়া হয়েছে। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল করোনায় আরও 8 জনের মৃত্যু হয়েছে। ভারতীয় ভেরিয়েন্ট সহ করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণে উদ্বেগ বেড়েছে সীমান্ত জেলাগুলোতে। সংক্রমণ ঠেকাতে সাতক্ষীরায় শুরু হয়েছে 7 দিনের লকডাউন, চলবে 11 জুন রাত 12টা পর্যন্ত। লকডাউনে আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও শহরে রিক্সা, ভ্যান, ইজিবাইক সহ অন্য যানবাহন চলাচল চোখে পড়ার মতো। সাতক্ষীরায় আরও কঠোর লকডাউন দেওয়া উচিত। লকডাউনটা খুবই প্রয়োজন।
কারণ আমরা ইন্ডিয়ার কাছে। যেভাবে লকডাউনটা দিলে আমাদের জীবনটা বাঁচে সেইভাবে লকডাউনটা চলুক। জেলায় প্রবেশের মুখে বসানো হয়েছে চেকপোস্ট। চেকপোস্টে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি যেন জনগণ রাস্তায় না আসে, তাদেরকে সচেতনমূলকভাবে তাদেরকে বাসায় ফেরত দেওয়া হচ্ছে। ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। সাধারণ জনগণের মধ্যে এখনো কিছুটা সচেতনতার অভাব আছে। আমরা মাস্ক বিতরণও করছি। ভয়ানক ডেল্টা ভ্যারিয়েন্টকে প্রতিরোধ করার জন্য সেটির ব্যাপারে প্রশাসন, সাধারণ মানুষ, মিডিয়া, ব্যবসায়ী, রাজনীতিবিদ সর্বস্তরের মানুষের আমরা সহযোগিতা কামনা করছি। নওগাঁয় সপ্তাহব্যাপী লকডাউনের তৃতীয় দিনে সকল প্রকার যানবাহন ও দোকানপাট বন্ধ রয়েছে। স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের ব্যাপক তৎপরতা রয়েছে শহরের মোড়ে মোড়ে। চাঁপাইনবাবগঞ্জে কঠোর লকডাউনের 12তম দিনে সংক্রমণের হার কিছুটা কমেছে। লকডাউন কার্যকরে মাঠে তৎপর জেলা প্রশাসন। মার্কেট, দোকানপাট এবং দূরপাল্লার ও আন্তঃজেলা বাস ট্রেন বন্ধ রয়েছে। সোনা মসজিদ স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। আম বাজারজাতকরণ ও রপ্তানি কার্যক্রম লকডাউনের আওতামুক্ত রাখা হয়েছে। রাজশাহীতে করোনার সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে আরও 8 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে 10 দিনে মারা গেছেন 110 জন। গোপালগঞ্জে 7 জনের করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। এতে লকডাউন দেওয়া হয়েছে 2টি ইউনিয়নে। 11 জন স্যাম্পল আমরা পাঠিয়েছিলাম আইডিসিআরে, এটা যেরকম সিকোয়েন্স দেখার জন্য। সেখানে 7 জনের ডেল্টা ভেরিয়েন্ট আসছে, আমাদের কাছে নিউজ আসছে। আমরা ওই এলাকাটাকে এমনি লকডাউন করা আছে, ওটাকে কঠোর লকডাউন কারফিউ করার জন্য আজকে এই সিদ্ধান্ত হয়েছে। নোয়াখালীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পৌরসভা সহ 6টি ইউনিয়নে চলছে 7 দিনের লকডাউন। প্রথম দিনের ঢিলেঢালা লকডাউনে যাত্রীবাহী বাস ছাড়া অন্য যানবাহন চলাচল করতে দেখা গেছে। এছাড়া ঝিনাইদহের সীমান্তবর্তী বাউলি গ্রামে তৃতীয় দিনের মতো চলছে লকডাউন। করোনা সংক্রমণ রোধে বেনাপোল বন্দর সহ সীমান্তে কঠোর নজরদারি শুরু করেছে বিজিবি। ভারতীয় ট্রাক চালকদের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাংলাভিশন নিউজ ডেস্ক। 52 টন চিনি উধাও হয়ে গেছে কুষ্টিয়া সুগার মিল থেকে। এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে স্টোর কিপারকে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। মিলে গত মৌসুমের গুদামজাত 121 মেট্রিক টন চিনির মধ্যে 52 মেট্রিক টন ঘাটতি পায় কর্তৃপক্ষ। এ ঘটনায় গুদাম রক্ষক ফরিদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান জানিয়েছেন, বিষয়টি চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সদর দপ্তরকে অবহিত করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাননি তিনি। বলেন, গত 2 জুন 3 সদস্যের একটি টিম রুটিন ওয়ার্কের অংশ হিসেবে গুদামের মালামাল নিরীক্ষা করেন এবং সেখান থেকে 52 মেট্রিক টন চিনি কম পাওয়ার রিপোর্ট দেন। এতে গুদাম থেকে চিনি উধাওয়ের বিষয়টি ধরা পড়ে। কয়েক বছর ধরে লোকসানের মুখে পড়ে সারা দেশে বন্ধ হওয়া 9টি মিলের মধ্যে কুষ্টিয়া চিনিকলও রয়েছে। কারখানা সংশ্লিষ্ট শ্রমিক, কর্মচারী, আখ চাষি ও এলাকাবাসীর অভিযোগ, প্রতিষ্ঠানটি এখন কেবলই লুটপাটের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, টিকটক, লাইকি সহ বিভিন্ন অপরাধে সবার দায় আছে। অপরাধীদের তালিকা করা হচ্ছে, কাউকেই ছাড় দেওয়া হবে না। গতকাল ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। র্যাব মহাপরিচালক বলেন, 82% ইন্টারনেট ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত থাকে। বিভিন্ন অপরাধের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকাংশে দায়ী। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, টিকটক সহ বিতর্কিত অ্যাপসগুলো নিষিদ্ধ করার সময় এসেছে। বৃষ্টির পানিতে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শনিবার 111 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি এবং জলাবদ্ধতায় রাজধানীতে যানজটও দেখা দেয়। প্রচণ্ড ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বুধবার থেকে সারা দেশে ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। রাজধানী ঢাকা সহ ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেটে ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আলাদা পাহাড় ধসের ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে প্রবল বৃষ্টিতে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উখিয়ার ময়নারঘোনা 12 নম্বর ক্যাম্পের রোহিঙ্গা রফিকুল্লাহ, অপরজন টেকনাফ হোয়াইকং চাকমারকুল 21 নম্বর ক্যাম্পের নূর হাসিনা। পুলিশ জানিয়েছে, পাহাড়ের মাটি কাটতে গিয়ে রফিকুল্লাহ মাটি চাপা পড়ে। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। অপরদিকে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অতি বর্ষণে পাহাড় ধসে গিয়ে মাটি চাপা পড়েন রোহিঙ্গা নারী নূর হাসিনা। তাকে উদ্ধার করে ক্যাম্পের সেভ দ্য চিলড্রেন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ক্লেমন খেলার সংবাদ এবার।
নিজেদের মাঠে জিম্বাবুয়ের শক্ত প্রতিপক্ষ, তাদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ দেখছেন না নির্বাচক আব্দুর রাজ্জাক। তবে টানা খেলার মধ্যে থাকায় ক্রিকেটারদের ক্লান্তির বিষয়টিও মাথায় রেখেছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে খেলোয়াড়দের কেউ ছুটি চাইলে সে বিষয়ে বিবেচনা করা হবে বলে জানান তিনি। সবকিছু ঠিক থাকলে 29 জন জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ দল। সিরিজে একটি টেস্ট ও 3টি করে ওয়ানডে ও টি20 ম্যাচ খেলবে টাইগাররা। আমি এখনো জানিনি যে কেউ বলছে যে না আমি পারছি না, আমার ছুটি ব্রেক দরকার বা ইয়ে দরকার, আমার জানা মতে এখনো কেউ বলেনি। তুলনামূলক সহজ প্রতিপক্ষ না জিম্বাবুয়ে, জিম্বাবুয়ে। বাংলাদেশে হলে আমরা বলতাম যে ঠিক আছে, আমাদের জন্য তুলনামূলক সহজ। দল গঠনের কাজটা আমাদের প্রক্রিয়াটা একদম চলমান প্রক্রিয়া, সব সময় চলতে থাকে। খেলা হোক আর না হোক অনেক হিসাব রাখতে হয় যে এটা এরকম করলে কি হতে পারে, এটা করলে কি হতে পারে, তো এটা আমাদের সব সময় চলতে থাকে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আর একবার জানি। বাজেটে দেয়া কর ছাড় যথেষ্ট নয় বলছে বিসিসিআই। নতুন কিছু দেখছেন না পোশাক শিল্প মালিকরাও। সরকারের সব কর্মকাণ্ডে দুর্নীতি লুটপাট মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি গণতন্ত্র চিহ্নিত হত্যাকারী বললেন ওবায়দুল কাদের। করোনা শনাক্ত কমে মৃত্যু বাড়ছে, রাজশাহী মেডিকেলে আরো 8 জনের প্রাণহানি। নোয়াখালী এবং ঝিনাইদহেও লকডাউন। কুষ্টিয়া সুগার মিলে 52 টন চিনি গায়েব, স্টোর কিপার সাসপেন্ড। লুটপাটি চলে প্রতিষ্ঠানটিতে, অভিযোগ শ্রমিক ও এলাকাবাসী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় 9টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকায় ধন্যবাদ।